যুদ্ধ করতে হলে শুধুমাত্র অস্ত্র এবং সৈন্য নয়, অর্থনীতির একটা ভালো ব্যবস্থা দরকার, টাকা পয়সার দরকার। সেটার একটা সমস্যা হয়ে যেতে পারে। কাজে ইরানের জন্য এই যুদ্ধটা থামানোই একটা মানে তাদের জন্য মঙ্গল। আমেরিকা এবং ইসরায়েলের যে চাওয়া এবার মানে 2018-তে চুক্তির থেকে যাতে বেরিয়ে আসে, এটা তো মূলত নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছিল। উনি যে চুক্তি করবেন সেটা সেটা ওবামা যে চুক্তিটা করেছে তার সমকক্ষ হবে না। শুধু এই চুক্তি থেকে তারা বেরিয়ে আসলে চলবে না, এই পর্যন্ত যে এনরিচমেন্ট হয়েছে সেটাকে টোটালি ডিসমেন্টল করতে হবে এবং সমস্ত রসদ তাদের হাতে তুলে দিতে হবে। এর মানে হচ্ছে ইরানকে জিরোতে নিয়ে যেতে হবে। ইসলামাবাদের আলোচনাটা যখন ভেস্তে গিয়েছিল, অনেকে মনে করছিলেন যে মনে হয় আবার একটা যুদ্ধ লেগে যাবে, কিন্তু আমাদের প্রেসিডেন্টই এখন বলছেন না, আর 2 দিনের মধ্যে আবার আরেকটা আলোচনা হতে যাচ্ছে। একটা আলোচনা হলো, কোনো ফলই আসলো না। আরেকবার আলোচনা হলে ফল আসবে, ইতিবাচক হবে, কিংবা যুদ্ধটা আসলে বন্ধই থাকবে, কতটা আশাবাদী হতে পারছেন? মানে আপনার প্রশ্নের উত্তরের আগে আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং দর্শক মণ্ডলী আপনারা যারা আছেন এই টিভিএন 24-এ আমাদেরকে এনকারেজ করেন, আপনাদের সবাইকে আমার একদম অন্তরতম নববর্ষের শুভেচ্ছা। না, আপনি যে প্রশ্ন করলেন তাতে আমি অনেকটা দোদুল্যমান যে কি হতে পারে। তবে একটা জিনিস যে আমাদের দেখতে হবে যে রিয়েল সিচুয়েশনটা কি, অবজেক্টিভ রিয়েলিটি কি। অবজেক্টিভ রিয়েলিটিতে ইরানের জন্য যুদ্ধ দীর্ঘকাল প্রলম্বিত করাটা, রেগুলার ওয়ারফেয়ার, আই এম নট ইনক্লুডিং এ গেরিলা ওয়ারফেয়ার, ইরান যদি গেরিলা ওয়ারফেয়ারের দিকে যায় সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু তার যে রেগুলার ওয়ারটাকে দীর্ঘকাল ধরে চালিয়ে নেওয়া, এটা ইরানের পক্ষে সম্ভব হবে না। কারণ আমরা জানি যে যুদ্ধ করতে হলে শুধুমাত্র অস্ত্র এবং সৈন্য নয়, অর্থনীতির একটা ভালো ব্যবস্থা দরকার, টাকা পয়সার দরকার। সেটার একটা সমস্যা হয়ে যেতে পারে। কাজে ইরানের জন্য এই যুদ্ধটা থামানোই একটা মানে তাদের জন্য মঙ্গল। আর যুক্তরাষ্ট্রের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ যুক্তরাষ্ট্রের যে আপনি যে নাম্বারটা বললেন যে 60% এই যুদ্ধকে পছন্দ করছে না, এবং রিপাবলিকান পার্টির যে মানে এক্সট্রিম রাইট উইং এর মধ্যেও কিন্তু একটা বিভাজন চলে আসছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের এই অবস্থার জন্য, এটা তার জন্য, তারও কিন্তু যে পাওয়ার স্ট্রাকচার, তার যেটা কোর গ্রুপের মধ্যেও কিন্তু একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, সামনে আসছে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচন নভেম্বরে আসছে, হুইচ ইজ নকিং এট দ্য ডোর। কাজে ওই নির্বাচনের জন্য যে অর্থনীতির ভালো অবস্থা দরকার, তেলের দাম কম হওয়া উচিত, তেলের দাম কম হলে জিনিসপত্রের দাম কম হবে, ইনফ্লেশন কম হবে, এবং এগুলো যদি না হয়, তেলের দাম যদি বাড়তে থাকে যুদ্ধের জন্য, আর ইনফ্লেশন বাড়তে থাকে, সব জিনিসের দাম তেলের দামের সঙ্গে সংযুক্ত এবং বেড়ে গেলে, তাহলে যে নির্বাচনে ভরাডুবির সম্ভাবনার ডোনাল্ড ট্রাম্পের দলের, এবং সেটা হলে তার আবার হবে, ইমপিচমেন্ট হয়ে যেতে পারে। কাজে এই সব কারণে আমার যেন মনে হয়, আমি রিমোটলি অপটিমিস্টিক যে যুদ্ধটা শেষ হয়ে যাবে। তবে এই যুদ্ধের যে চুক্তি, যেটা যেটা আপনি আপনি ইসে বলেছেন যে ওবামা যেটা করেছিল, সেটা ছিল একটা ভেরি ব্যালেন্সড ওয়ান। আমার মনে হয়, আমার ধারণা মতে ওইটা ছিল সবচেয়ে একটা ওয়েল ব্যালেন্সড চুক্তি, যেটা ইরানকে নিউক্লিয়ার বম পাওয়া থেকে বিরত রাখতে পারত। যেমন ধরুন, ওখানে আমরা জানি যে ইনস্পেকশন, মানে ভিয়েনা থেকে যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের যে ইন্সপেক্টরটা, ওখানে কিন্তু একদম নিত্য নৈমিত্তিক সব সময় ওখানে থাকতো, সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলোকে তারা মনিটর করত, এবং ইরান কিন্তু এই পর্যন্ত কখনো এটাকে ভায়োলেট করেনি সেই পর্যন্ত। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প এসে ওই চুক্তিটাকে বাতিল করে দিল, ওবামা যে চুক্তিটা করেছিল, খুবই একটা, এবং সেখানে দেখুন কারা ছিল, 5 পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস, ইনক্লুডিং চায়না, রাশিয়া এবং অন্যান্য যারা ইউরোপের, ইংল্যান্ড, ফ্রান্স, এরা ছিল। তো কাজে ওটা ছিল একটা দারুণ শক্তিশালী একটা চুক্তি।
যেখানে সবার স্টেক ছিল, সেটাকে উনি হঠাৎ করে এসে বন্ধ করে দিলেন। এখন উনি চুক্তি চাচ্ছেন। আমার যেন মনে হচ্ছে উনি যে চুক্তি করবেন সেটা সেটা ওবামা যে চুক্তিটা করেছেন তার সমকক্ষ হবে না। প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, আপনার কাছে জানি সেটা হলো যে এক দফা ভেস্তে গেল, এর আগেও ভেস্তে গিয়েছে বলে তো আসলে যুদ্ধটা শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। কিন্তু মানে এইবার একটু মনে হচ্ছে যে দুপক্ষই চুক্তিটা করতে চাইছে, কিন্তু কোথায় মানে আটকে যাচ্ছে কোথায়? কোন কারণে ইরান মনে করছে যে আমেরিকা বেশি চাইছে, কোন কারণে আমেরিকা মনে করছে যে ইরানের এত কিছু মানা সম্ভব নয়? জি জি, ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। জি। আপনি যেটা বললেন, সমস্যাটা হচ্ছে মূলত মানে আমেরিকা এবং ইসরায়েলের যে চাওয়া এবার মানে 2018-তে চুক্তির থেকে যাতে বেরিয়ে আসে, এটা তো মূলত নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছিল, তাই না? কনভিন্স করেছিল। আমাদের কংগ্রেসে সেদিন বক্তৃতা দিয়ে কংগ্রেস সবাইকে বলেছিল যেটা খুবই খারাপ একটা চুক্তি, এটা কোনোভাবে এটা রাখা যাবে না, এটা হলে ইরানের নিউক্লিয়ার ওয়েপন হয়ে যাবে। যদিও এখানে নিউক্লিয়ার ওয়েপনের কোনো অপশনই ছিল না। মানে ইরান টোটালি যে এনপিটি মেনে, অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি যেটা 1970-র, সেই চুক্তি মেনে তারা শুধু শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে এনরিচ করছিল, সেটা এনার্জি প্রোডাকশনের জন্য। সেখান থেকে বের করে আনলো হচ্ছে নেতানিয়াহু। বের করে নিলে তার উচ্চ বিলাসটা কি ছিল? উচ্চ বিলাসটা হচ্ছে শুধু এই চুক্তি থেকে তারা বেরিয়ে আসলে চলবে না, এই পর্যন্ত যে এনরিচমেন্ট হয়েছে সেটাকে টোটালি ডিসমেন্টল করতে হবে এবং সমস্ত রসদ তাদের হাতে তুলে দিতে হবে। এর মানে হচ্ছে ইরানকে জিরোতে নিয়ে যেতে হবে। এইটা ছিল হচ্ছে দাবিটা আর কি। এই জন্য এই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। এখনো ইসরায়েল এটাই চায় যে ইরানের শুধু যে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম মানে 15 বছর, 10 বছর, 20 বছরের জন্য স্থগিত রাখবে, এমন হলে চলবে না। ইসরায়েলের চাওয়াটা হচ্ছে টোটালি কোনোদিন ওরা ইউরেনিয়ামের দিক তাকাতেও পারবে না।